সুপ্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সেলিম আম্বাও খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয়ে চলমান রাজনীতি, রূপকল্প, জোট আর বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে তিনজন আলোচক উপস্থিত আছেন। রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য ব্যারিস্টার দিলারা খন্দকার এবং রয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাহী সদস্য ব্যারিস্টার এম আতিকুর রহমান। আসবার জন্য আপনাদের তিনজনকেই স্বাগত। দর্শক, আপনি আলোচনা অংশ নিতে পারেন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে। আপনি প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। আলোচনার বিষয় চলমান রাজনীতি, রূপকল্প ও জোট। দর্শক, আপনারা জানেন যে 2019 সালের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে এর ভিতরে জোট গঠন শুরু হয়েছে এবং 2030 সালকে কেন্দ্র করে বিএনপি রূপকল্প ঘোষণা করেছে 2030 এবং এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে, চুলচেরা বিশ্লেষণ চলছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে রূপকল্প 2000 তারা ক্ষমতায় গেলে এটি বাস্তবায়ন করা হবে। এর বিপক্ষে যুক্তি আছে আওয়ামী লীগের যে এটি চর্বিত চর্বণ এবং অন্তঃসারশূন্য। এবং এর ভিতরে বিএনপির একজন বুদ্ধিজীবী অর্থাৎ বিএনপি তিনি বলেছেন যে অনেক কিছুই এই রূপকল্পে নেই, আলোচনা চলছে, চুলচেরা বিশ্লেষণ চলছে। আলোচনা করবার জন্য তিনজন আলোচক। প্রথমেই মহিবুল হাসান চৌধুরী নওফেল, আপনি বলুন যে রূপকল্প দিয়েছে 2030 বিএনপি, তারপর থেকে নানা রকম আলোচনা চলছে এবং বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা রকম প্রতিক্রিয়া দেওয়া হয়েছে যে জঙ্গিবাদ দমনের কথা নেই, সাম্প্রদায়িকতার কথা নেই, অর্থাৎ অসাম্প্রদায়িকদের গঠনের কথা নেই এবং অন্যান্য নানা বিষয় নিয়ে কথা বলেছে। বিশেষ করে সবচেয়ে বড় কথা বলেছেন ওবায়দুল কাদের যেটি অন্তঃশাসন, অর্থাৎ এটি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। আপনার কি বক্তব্য আছে প্রসঙ্গে, আরও কি বক্তব্য আছে এ নিয়ে? ধন্যবাদ। এই রূপকল্প তাদের যে ভিশন, রূপকল্প না, তারা যে ভিশন 2030 বলে বিএনপির প্রধান একটি ঘোষণাপত্র আকারে জাতির সামনে একটি বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য আমরা আসলে আমাদের দল থেকে আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছিলাম। এই ব্যাপারে আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে আমরা আসলে যেহেতু আমরা রাজনৈতিক দল, আরেকটি রাজনৈতিক দল কি বলছে, তাদের পরিকল্পনা কি, সেটা জানা, সেটা বোঝা, সেটা সম্বন্ধে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার আগে আমাদের বিশ্লেষণ করার যে প্রয়োজনীয়তাটা, সেভাবে আমরা বিশ্লেষণ করেছি। আমরা আমাদের দলের প্রায় বেশ কিছু সাংগঠনিক সম্পাদক, আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিষয়ভিত্তিক সম্পাদকরা সেদিন আমাদের সভানেত্রীর যে কার্যালয় আছে সেখানে আমরা ছিলাম। আমরা সেটা বিশ্লেষণ করে আমরা যেটা পেয়েছি মূলত সেটি হচ্ছে এক ধরনের মেধাসত্ত্বের চুরি। তবুও আমরা আশাবাদী যে একটি রাজনৈতিক দল হিসেবে আগে যেখানে তারা কোনো ধরনের ডিরেকশন ছাড়া, কোনো ধরনের তাদের ঘোষণাপত্র ছাড়া রাজনীতি করার যে প্রবণতাটা ছিল, যে আদর্শহীন রাজনৈতিক চর্চার যে প্রবণতাটা ছিল, সেই প্রবণতাটা থেকে তারা সরে এসে কিছুটা হলেও ভালো জিনিস ভালো জিনিসটাকে তারা হয়তো অনুকরণ করছেন। সেই জিনিসটা আমরা প্রশংসা করতে পারি। কিন্তু বলেছেন যে তারাই এই পথ দেখিয়েছে, রূপকল্পের যে ধারণাটা তারা দেখিয়েছেন, তারা দেখিয়েছেন নাকি আমরা বাস্তবায়ন করার মাধ্যমে দেখিয়ে শুধু দেখাইনি, আমরা ভবিষ্যতে একটা সুনির্দিষ্টভাবে একটা কর্ম পরিকল্পনা জাতিকে উপহার দেওয়ার মাধ্যমে আমরা ভিশন 2021 এর কথাটা কারা আগে বলেছিল? জাতি তো মূর্খও নয়, অন্ধও নয় এবং বধিরও নয়। আমাদের দেশের মানুষ শুনেছে, দেখেছে এবং উপলব্ধি করছে। বিষয়টি হচ্ছে একটি রাজনৈতিক দল হিসেবে আগে তারা কোনো ধরনের ডিরেকশন ছাড়া রাজনীতি করতেন, তারা কোনো ধরনের আদর্শহীন একটা রাজনীতি করতেন। আমাদের আদর্শ দেখে, আমাদের কার্যক্রম দেখে, জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের জোয়ার দেখে তারা বুঝতে পেরেছে, অন্তত একটুকু হলে উপলব্ধি তাদের হয়েছে যে আসলে জাতি জানতে চায় আপনি জাতিকে কি দিতে চান। সেই উপলব্ধি থেকে হয়তো বা তারা এই কথাটা বলছে। কিন্তু এটার যে সারসংক্ষেপ, এই সারসংক্ষেপ হচ্ছে তারা আমাদের যেই ঘোষণাপত্র সেটা স্টাডি করে এটার কিছু শব্দ চয়ন পরিবর্তন করে একটা নিজেদের মতন করে একটা সাজিয়েছেন। কিভাবে সেই লক্ষ্যে পৌঁছবেন এটার কোনো সঠিক ধ্যান ধারণা তাদের নেই এবং এর মধ্যে অনেক ধরনের ডিসক্রিপেন্সি তাদের আছেন। তারা যে বলছেন যেই ভাবে জাতীয় আয় বাড়াবেন, আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, এখন তারা বলছেন জাতীয় আয় বাড়ানোর কথা। যেই দল নিরাপত্তার যুক্তি দেখিয়ে দেশকে তথ্য প্রযুক্তি খাতে 100 বছর পিছিয়ে দিয়েছিল, যে বিনামূল্যে আমাদের ফাইবার অপটিক্সে আমাদের কানেকশন পেতাম, আন্তর্জাতিক আপনার কানেকশন পেতাম, সেটা বেগম খালেদা জিয়া সেটা নিষিদ্ধ নেয়নি।
আমরা পয়সা দিয়ে পরে সেই লাইন নিতে হয়, সাবমেরিন কেবলের কানেকশন নিতে হয়েছে। যারা প্রযুক্তির ক্ষেত্রে যারা একটি মাত্র লাইসেন্স দিয়ে টেলিযোগাযোগের ক্ষেত্রে মনোপলি ব্যবসা করেছে, তারা যদি এখন যদি বলে তথ্য প্রযুক্তি খাতে তারা বিপ্লব আনবেন, এটা জাতির সাথে তামাশা বই কিছুই নয়। আমরা যেটা বুঝতে পেরেছি এটা শুধুমাত্র আগামী নির্বাচনকে মাথায় রেখে তবুও বলবো তারা চিন্তাটা করেছেন, তারা কিছুটা হলেও কিছু পড়ালেখার চেষ্টা করেছেন, সে পড়ালেখার চেষ্টা থেকে কিছুটা বেরিয়ে এসেছে, জাতি কিছু শুনেছে, আমরা কিছু বুঝেছি। আদতে আসলে এটা কিছু কিনা সেটা আমরা দেখতে পাবো আগামী নির্বাচনের আগে। তাদের যদি কোনো ম্যানিফেস্টো থাকে সেটার মধ্যে আমরা জানতে পারবো। তবে এটা আসলে অন্তঃসার শূন্য একটি ঘোষণা, শুধুমাত্র তাদের কিছু বিদেশি প্রভুকে খুশি করার জন্য একটি 5 তারকা হোটেলে বসে চা পানি খাইয়ে তারা কিছু কথা বলতে চেয়েছে, তারা বলেছে। আমরা এতেই বুঝলাম যে না, তারা রাজনৈতিক প্রক্রিয়া এসেছে, অন্তত জ্বালায় পড়া তারা করবে না। ধন্যবাদ আপনাকে। আতিকুর রহমান, আপনাকে বক্তব্য আছে। আওয়ামী লীগ বলেছে যে এটা অন্তঃসার শূন্য, অর্থাৎ তারা বলবার চেষ্টা করেছেন নতুন কোনো কিছু নেই, এটা অনুকরণ করা হয়েছে। আপনাদেরকে বক্তব্য আছে আপনাদের। আজ যেটি আলোচনা অনুষ্ঠান ছিল সেখানে জাফরুল্লাহ চৌধুরী বলেছেন যে এখানে নারীদের বেশি করে না আনলে আগামী ইলেকশনে বিএনপি জিততে পারবে না। ভীষণের রামপালের কথা নেই, শ্রমিকদের রেশনের কথা নেই, শ্রমিকদের দাবি দেওয়া পরিষ্কারভাবে স্পষ্ট করে অনেক কিছুই তিনি বলবার চেষ্টা করেছেন। আপনার কি আরো বক্তব্য আছে প্রসঙ্গে? ধন্যবাদ সেলিম ভাই আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। সেই সাথে আরটিভির যে দর্শকবৃন্দ আজকের অনুষ্ঠান দেখছেন সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যে কথাটি ভাইয়া বলা হচ্ছে যে একটি অন্তঃসারশূন্য একটি ভিশন 2030 প্রকাশ করা হয়েছে, এবং প্রথমে যে প্রসঙ্গটা ভাই আপনি বললেন যে নেগেটিভ আসপেক্ট এগুলা কি কি, যে জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা বিষয়গুলো নেই। আসলে প্রত্যেকটা জিনিস যদি আমরা বিবেচনা করি যে নেগেটিভ এবং পজিটিভ আসপেক্টগুলো, আমার মনে হয় পজিটিভ আসপেক্টগুলো আগে আলোচনা করা উচিত, তারপরে ওই আলোচনাগুলোর পরে আমাদেরকে যে দেখতে হবে যে এটা কোন কোন জিনিসগুলোতে এখানে মিসিং আছে। আমার মনে হয় প্রথমেই বলতে হবে আমরা কি জিনিসগুলো এখানে দেওয়ার চেষ্টা করেছি। এখানে প্রথম থেকেই বিএনপিকে একটি ব্লেম দেওয়ার জন্য শুরু থেকে বলা হচ্ছে। জাস্ট আমাদের সাংবাদিক সম্মেলন হয়ে গেল, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাংবাদিক সম্মেলন করার পর থেকেই জনাব ওবায়দুল কাদের সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ আওয়ামী লীগের এটাকে অন্তঃশাসন এবং অন্য বিভিন্ন ধরনের বিশেষণ লাগিয়ে এটাকে একটি রং দেওয়ার চেষ্টা করছেন। যাই হোক, এটা তো নতুন কিছু নয়, অনেক আগে থেকে এটা হচ্ছে, আওয়ামী লীগ করে আসছে। তা আমার মনে হয় যে পজিটিভ সাইডগুলো এইগুলো আগে দেখা উচিত। কি কি বেগম খালেদা জিয়া বলতে চেয়েছেন এই ভিশন 2030-তে। এখানে অনেকগুলো বিষয় এসেছে, 3Gর প্রসঙ্গ এসেছে। এখানে আওয়ামী লীগের একজন মন্ত্রী তার ফেসবুক ওয়ালে লিখেছেন 3G তো আওয়ামী লীগ অনেক আগেই দিয়েছে, কিন্তু 3G বলতে কি বোঝায় এটি উনি মনে হয় অ্যানালাইসিস না করে বলেছেন। 3G বলতে বেগম খালেদা জিয়া 3টি বিষয় বলার চেষ্টা করেছেন। প্রথম হচ্ছে গুড গভর্নমেন্ট, দ্বিতীয় হচ্ছে গুড গভর্নেন্স, এন্ড তৃতীয় হচ্ছে গুড পলিসি। এই 3টা জি, গুড গভর্নেন্স, গুড গভর্নেন্স, গুড গভর্নমেন্ট এন্ড গুড পলিসি, যেটাকে 3G বলেছে। কিন্তু আমরা ওই থার্ড জেনারেশন বলিনি, এখানে ফোর্থ জেনারেশন, মানে 3G নেটওয়ার্ক আর 4G নেটওয়ার্ক, এটা কনফিউজ করে ফেলেছে মানুষকে। আমি এটা ক্লিয়ার করতে চাই, ওই 3G নেটওয়ার্ক। কিন্তু আতিক একটু প্রসঙ্গ আপনি সম্পর্কে প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনাদের যে অফিসের ওয়েবসাইটে সেখানে যেটি ছাপা হয়েছে, অর্থাৎ আমরা ডাউনলোড করে পেয়েছিলাম, সেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণের 0 প্রবৃত্তির কথা বলা হয়েছে। এই বিষয়গুলো কি আপনারা কারেকশন করেছেন কিনা? একজন মাথাপিছু একজন ডাক্তার থাকবে, নানা রকম বিষয় কিছু অসংলগ্ন অর্থাৎ আলোচনা করেছেন। কোন সংস্কার আপনারা আনছেন কিনা, কিংবা কোনো কারেকশন আছে কিনা? আমরা তো অবশ্যই আনবো, কারেকশনগুলো অবশ্যই আনবো, কিন্তু আমরা এটাতে ফিডব্যাক কি আসছে, কি ফিডব্যাক আসছে, কি আলোচনা আসছে, কি সমালোচনা আসছে, গঠনমূলক আলোচনা, সমালোচনা, যাই হোক। আওয়ামী লীগ কথা বলছে, মানে সুশীল সমাজ একটা কথা বলছে, সাধারণ মানুষ একটা কথা বলছে, আমরা তো সবগুলোকে বিবেচনায় নিব। কারণ এখানে যখন রূপকল্প 2030 ঘোষণা করা হয়েছে তখন তো সার্বিকভাবে একটা জিনিস বলার চেষ্টা করা হয়েছে। এখন আবার সকল দিক থেকে যদি আবার কোনো ফার্দার চেঞ্জ আনতে হয়, বিএনপি পলিসি থেকে আবার এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে, প্রয়োজন আমরা অবশ্যই পরিবর্তন আনবো। যদি দেশ এবং জনগণের স্বার্থে এই জিনিসগুলো করতে হয় আমরা অবশ্যই আনবো। কিন্তু আমার প্রথম বক্তব্য হচ্ছে যে বিএনপির যে কথাগুলো বলা হচ্ছে যে এটা মেধা সত্য বা এটা চুরি করা হয়েছে, এটা আমাদের এখানে 3 জন ব্যারিস্টারকে আজকে এখানে আমন্ত্রণ করা হয়েছে। 3 জনে কিন্তু, এবং 3 জন তরুণ ব্যারিস্টার আপনারা আছেন। 3 জনের কিন্তু আইনের একটা ব্যাকগ্রাউন্ড আছে। তা আমার মনে হয় এখানে একটা কথা আছে, someone should not be blamed unless and until মানে someone is proven guilty। আমাকে যদি ভুল প্রমাণ না করা পর্যন্ত, অপরাধী প্রমাণ না করা পর্যন্ত আপনি আমাকে চোর বলবেন, এটা মনে হয় লয়ারদের ল্যাঙ্গুয়েজ না, যে আমি চুরি করেছি কিনা। এটা তো ম্যাটার অফ ডিবেট, রাদার আমাকে যদি একটা টার্ম দিয়ে দেওয়া হয় যে আমি এটা চুরি করেছি। আর আমরা যদি পজিটিভ সাইড থেকে বলি,
বিএনপি 4 দলীয় ঐক্য জোট করে প্রথম ইলেকশন করেছিল 2001-এর নির্বাচনে, সরি 4 দলীয় ঐক্য জোট নির্বাচন করেছিল, সেটা আওয়ামী লীগ ফলো করেছে। আমরা কিন্তু এভাবে টার্ন করিনি উনি চুরি করেছেন আমার আইডিয়া, এখন ওটা দেখে আবার হোসেন মোহাম্মদ এরশাদ মহাজোট করছে। এই যে আমরা তো বলে আসতাম আপনারা এই করেছেন। আমার কথা হচ্ছে কি, দেশ এবং জনগণের স্বার্থে বিএনপি কি করেছে, দ্যাট ইজ দ্য প্রাইমারি মোটো। আমার মূল উদ্দেশ্যটা কি, মূল টার্গেটটা কি? আমার প্রথম টার্গেটটা হচ্ছে আমার এই বাংলাদেশ আমাদের সকলের, আওয়ামী লীগ বিএনপি সকলের, আমরা দেশ এবং জনগণের স্বার্থে ভালোর জন্য আমরা কিছু বলছি কিনা। এখানে কে চুরি করলো কে নিয়ে নিল, ওনাদের যদি টার্মটা ভালো থাকে আর আমরা যদি ওখান থেকে দুইটা টার্ম, ফর এক্সাম্পল আমরা কথা বলছি দুইটা ভালো জিনিসটি, এটা তো দেশ এবং জনগণের স্বার্থে করা হচ্ছে। কে চুরি করলো না করলো, দিস আর মনে হয় কমপ্লিটলি অ্যাবসার্ড। যে কারণ এখানে হচ্ছে আপনার ইন্টেনশন, আপনার যে মোটো, আপনার যে টার্গেট, আপনার টার্গেট আমার টার্গেট একই, দুজনে তো দুইটা ফিলোসফি থেকে দুইটা টার্গেট থেকে, আইন পেশা এক একজন এক এক ডিগ্রি নিয়ে আসে, কিন্তু উদ্দেশ্যটা কি, আমার ক্লায়েন্টকে জেতাতে হবে, ক্লায়েন্টের পক্ষে কথা বলতে এবং কোর্টের। এদিকে আপনি নির্বাচন, আপনি 10 সেকেন্ডে বলুন, এদিকে আপনাদের নির্বাচনকে সামনে রেখে আপনারা কি এই এটা অবশ্যই এটা পাওয়ার জানি। হ্যাঁ অবশ্যই বলছেন যে নির্বাচনে অংশগ্রহণ করবেন না যদি সার না থাকে, আপনি এই প্রসঙ্গে বলবেন। কিন্তু তারপরে আমাদের প্রস্তুতি থাকতে হবে, প্রস্তুতি তো অবশ্যই থাকতে হবে। কারণ আমি নির্বাচনের আগে আমি বললাম যে আমি নির্বাচনে যাব না, সেটা নিয়ে আমি বসে থাকলাম, কিন্তু দেখা গেল দেশে কোনো অনুকূল পরিবেশ সৃষ্টি হলো, বিএনপি নির্বাচনে যাবে, কিন্তু আমার প্রস্তুতি নেই, তাহলে কি হলো? আমি তো নিজের ভুল নিজে করে, সেজন্য আপনারা করেছেন। আমি আসবো আপনার কাছে দিলা, এখন আপনাদের কি ভীষণ আছে, এবং আপনাদের যিনি চেয়ারম্যান তিনি একটা বক্তৃতায় বলেছিলেন যে কি কি করতে চান, কিন্তু আপনার সুলিখিত কোনো ভীষণ আপনারা প্রবর্তন করছেন কিনা বা আপনারা জাতির সামনে আনছেন কিনা, আপনারা আপনাদের ব্যাপারে কোনো পরিকল্পনা আছে? ধন্যবাদ সেলিম ভাই। আমি আমার বক্তব্য শুরু করবার আগে, আজকে বিশ্ব মা দিবস, আমি সারা বিশ্বের মাদের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা দেখিয়ে শুরু করে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বক্তব্য মানে আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করছি আর কি। আচ্ছা, প্রথমে হ্যাঁ, আমাদের সুনির্দিষ্ট অবশ্যই একটা আছে, এটা একটা ম্যানিফেস্টো বলা যাবে না, একটা রূপরেখা বলা যেতে পারে। তো তার আগে কি আমি বিএনপি ভিশন সম্বন্ধে কিছু বলবো নাকি আমি সরাসরি? হ্যাঁ, ওকে। বিএনপিটা কিভাবে দেখছেন আপনারা, তারপরে আমাদেরটা বলছি। দেখেন, আমার দুপাশে আওয়ামী লীগ এবং বিএনপি, ওনারা ভিশন দিয়েছেন, ভিশন 21, ভিশন 2030। মানে একজন আরেকজন ব্লেম গেম খেলছেন যে একজন আরেকজনেরটা চুরি করেছেন। এই কে চুরি করলো, কে কারটা চুরি করলো, এইসব খুবই ক্ষুদ্র বিষয় নিয়ে কথা আমার মনে হয় যে না বলাই ভালো। আমি মনে করি এটা একটা খুবই ক্ষুদ্র বিষয়, বরঞ্চ অ্যানালাইসিস করা দরকার যে পজিটিভ সাইড কোনটা, নেগেটিভ সাইড কোনটা। তো আমি দুই দিকটাই বলবো। পজিটিভ সাইডটা আগে একটু বলে নেই যে এই ভিশন 2030 ঘোষণার মাধ্যমে অন্তত বিএনপিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এই কারণে যে অন্তত তারা এটার মধ্য দিয়ে নির্বাচনের দিকে এক ধাপ এগিয়ে গেছে। এবং 5 জানুয়ারির আগে এবং পরে তারা যে জামাতের ঘাড়ে ভর করে যে নাশকতার রাজনীতিটা করেছে বা করে আসছিল, সেখান থেকে সরে গিয়ে সুস্থ ধারার রাজনীতিতে তারা ফিরে এসেছে বলে আমি মনে করি। সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, প্রথমত শুভেচ্ছা জানাচ্ছি গেল। আর দ্বিতীয়ত আমি বলি যে হ্যাঁ, হয়তো অনেক কিছু পজিটিভ সাইড আছে, কারণ এত বড় ভিশন, এই প্রোগ্রামে প্রতিটা পয়েন্ট অ্যানালাইসিস করা সম্ভব না। আমি শুধু দুই একটা ল্যাকিংস এর কথা বলতে চাই, কিছু কিছু পয়েন্ট আউট করতে চাই। যেটা প্রথম, যেটা আমরা মনে করছি, বিশেষ করে জাতীয় পার্টিও মনে করছে, যে বিএনপি চেয়ারপারসন যে ভিশনটা ঘোষণা করেছেন, এটাতে উনি অনেকগুলো মানে নির্বাচনের পরে তারা মানে সরকার গঠন করলে তারা কি কি করবেন এগুলোর উপরে বিস্তারিত আলোচনা আছে, বিস্তারিত পয়েন্ট আছে। কিন্তু তারা নির্বাচনে আগে তো তাদেরকে যেতে হবে, ক্ষমতায় যেতে হবে, কিন্তু এই ক্ষমতায় যাওয়ার যে নির্বাচনী যে প্রক্রিয়াটা, কারণ ওনাদের সিনিয়র লিডাররা বলছেন যে ওনারা এই পদ্ধতিতে নির্বাচনে যাবেন না, কিন্তু কি পদ্ধতিতে যাবেন বা সেটা নিয়ে যে একটা রূপরেখা, এই যে বা সেই তৎকালীন সরকারটা কি হবে, কি করলে তারা নির্বাচনে আসবেন, এই জিনিসগুলো তা উনি কিন্তু ওনার ভিশনে রূপরেখা প্রদান করবে বলেছে আজ এক অনুষ্ঠানে। কিন্তু ওটাই তো আগে করা উচিত ছিল, কারণ নির্বাচনে তো আমি আগে যাব, তারপরে তো আমি এগুলো বাস্তবায়ন করব। এটা একটা। আরেকটা হচ্ছে যে কিছু কিছু ব্যাপার দেখেন, উনি ওনার ভিশনে বাংলাদেশের যে যুদ্ধ অপরাধের যে বিচার,
এই বিষয়ে কোনো সুস্পষ্ট মন্তব্য দেননি, এবং যে জামায়াতে ইসলাম তাদের জোটের যে একটা অংশ, এটা যে নিবন্ধন বাতিল হয়ে গেছে বা একটা এখন একটা নিষিদ্ধ দলই বলা যায়, এটাই বিষয়ে ওনারা ছাড়বেন কিনা এই বিষয়ে কোনো ইয়ে দেননি, মানে বক্তব্য দেননি। আমার ভাই একটু আগে বলেছেন আমাদের নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব নাকি ওনাদেরকে দেখে জোট করা শিখেছেন। তো অ্যাটলিস্ট আমাদের নেতা কোনো যুদ্ধ অপরাধীর সঙ্গে জোট করেন নাই, এটা শিখেন নাই আর কি। আছে গেল। তারপরে আছে দেখেন কিছু কিছু বিষয় আছে, উনি বলেছেন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ সৃষ্টি করবেন, ওনাদের নেত্রী বলেছেন। হ্যাঁ ঠিক আছে, হয়তো আমরা করতে পারলে সেটাকে স্বাগত, কিন্তু যেখানে উনি 2 টার্ম ক্ষমতায় ছিলেন, ওনার আরেকটা ধরলে 3 টার্ম বলা যাবে না, বা 3 বার হয়েছেন উনি প্রধানমন্ত্রী, বা 2 টার্ম ক্ষমতায় ছিলেন, ওনারা ক্ষমতায় থাকাকালীন সংসদের কিন্তু একজন উপনেতাই তৈরি করতে পারেন নাই। সেখানে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কি করে তৈরি করবেন ওনারা, আমার বোধগম্য হয় না। তারপরে আসেন যে প্রধানমন্ত্রী ক্ষমতার যে ভারসাম্যের কথা ওনারা বলছেন, যে ভারসাম্য রক্ষা, এই ভারসাম্য রক্ষা করতে যদি আসলে গণতান্ত্রিক পন্থায় যেটা হয় যে প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী, এটাই যে বর্তমান আমাদের যে ডেমোক্রেটিক সংসদীয় গণতন্ত্রের মূল মন্ত্র, তাহলে তো আবার আমাদেরকে ওই প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টে ফিরে যেতে হবে। মানে ওনাদের যেটা বক্তব্য আমার মনে হচ্ছে, অথবা এমনটা হতে পারে যে আমরা যেটা শুনি অনেক সময় পেপার পত্রিকা এবং বিভিন্ন জায়গায়, যে তাদের মা ছেলের মধ্যে ক্ষমতার যে একটা ভাগাভাগি, হয়তো সেটার ভারসাম্য রক্ষা করার জন্য এটা একটা প্রস্তাবনা হতে পারে। আরেকটা হচ্ছে যে আপনি উনি যেটা ওনার ভিশনে আমি কিছু জিনিস দেখলাম যে জনগণই সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু হবে, কিন্তু জনগণই যদি সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়, তাহলে যে ওনাদের যে দলীয় যে একটা দাসত্ব বলে আমরা বাংলা যে একটা কথা ইউজ করি, এই দলীয় দাসত্বের বাইরে গিয়ে উনি কি জনগণই ক্ষমতার মানে গত 2 টার্মে যেটা করতে পারেন নাই, আগামী টার্মে সেটা করতে পারবেন কিনা সে বিষয়ে আমাদের সন্দেহ আছে। আরেকটা বিষয় বলি, যে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে যে প্রতিহিংসার একটা রাজনীতি, হ্যাঁ প্রতিহিংসার রাজনীতি উনি করবেন কিনা সেটা উনি ক্লিয়ার করেন নাই। কারণ কি বলেছেন যে প্রতিহিংসার রাজনীতি করা হবে না, কিন্তু মানুষ কিভাবে বিশ্বাস করবে? কারণ উনি 90-এ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে উনি 41টা মামলা দিয়ে তাকে 6 বছর অন্ধকার কারাগারে উনি নিক্ষেপ করে রেখেছিলেন। তো মানুষ কি করে বিশ্বাস করবে যে উনি প্রতিহিংসার রাজনীতি করবেন না? আচ্ছা, আমার বিষয় আমাদের সম্বন্ধে একটু তো বলতে চাই, আবার আপনি আপনার কাছে বলে শেষ করি। হ্যাঁ, আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে আমাদের কোনো রূপরেখা আছে নাকি, আমি বলছি যে লিখিত, আপনি যেটা বলছেন যেটা আমাদের ওয়েবসাইটেও পাওয়া যাবে, যেটা হচ্ছে যে 1 জানুয়ারিতে আমাদের এই 17 আমি বলছি একটু যে নাকি আমি এসে বিস্তারিত বলবো, পরে এই প্রসঙ্গে পরে বলবেন। মহিলা হাসান চৌধুরী নওফেল, আপনার কি বক্তব্য আছে? যে দুজন তো একটি ক্রিটিক্যালি সমালোচনা করতে চেষ্টা করলেন যে চুরিধারী অর্থাৎ একটি সংকীর্ণ বিষয়, কিন্তু বিষয়টি হচ্ছে লক্ষ্য জনগণ এবং দেশের অগ্রগতি বিষয়টিকে আনবার চেষ্টা করেছেন। আপনার কাছে মনে হয় যে বিএনপি বিষয়টি কেন মনে হয়েছে যেটা আপনাদের যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি তারা নিয়ে গেছে, এবং সমস্যাটি কোথায়? আবার বলছেন যে তারা নকল করেছে, আবার বলছেন যে অন্তঃশাসন, দুটি দিকের কেন বৈপরীত্যের বিশ্লেষণ আপনাদের? বিষয়টি হচ্ছে, প্রথমত আমি বলবো যে আমরা যখন রাজনৈতিক ভাষায় যখন মোটা দাগে কথা বলি, সাধারণত আমরা তো সেখানে সুনির্দিষ্টভাবে বলছি না যে কেউ ফৌজদারি অপরাধ তারা করেছেন। আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত নৈতিক অপরাধ তারা করেছে। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত নৈতিক অপরাধ বিষয়টি হচ্ছে যে ব্যাখ্যাটি হচ্ছে যে একটি দল বহু গবেষণার ফলে এবং দেশের আর্থসামাজিক অবস্থা পর্যালোচনা করে বিশ্লেষণ করে একটি ঘোষণাপত্র সৃষ্টি করে যে তারা সেই রাজনৈতিক লক্ষ্যে এগুবে। সেখান থেকে কিছু শব্দ চয়ন, কিছু শব্দ ধার করে নিয়ে গিয়ে আমি যদি একটি গতানুগতিক একটি স্টেটমেন্ট তৈরি করি, সেটা স্টেটমেন্টটা যদি এখানে অনেক ভুলভ্রান্তি আছে, আমি সুনির্দিষ্টভাবে সেই ভুলভ্রান্তিগুলো এখানে আনতে চাচ্ছি না। তো আমি সেটা বলে দিলাম কিছু বিদেশি অতিথির সামনে, এবং সেভাবে করে আমি এগিয়ে নিয়ে যাব দেশকে, এবং এটা আসলে কোনো ধরনের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পড়ে না। সেদিক থেকে আমরা বলতে চেয়েছি যে সেটা মেধা সত্ত্বের চুরি। আমরা বলিনি যে সেখানে কোনো ফৌজদারি অপরাধ হয়েছে। এটা বুঝতে হবে যে এটা আসলে আমরা আইনজীবীর ভাষায় কথা আর রাজনৈতিক ভাষার কথাটা কিন্তু দুটাই ভিন্ন কথা। একটি রাজনৈতিক দল হিসেবে যতটুকু আপনার ইন্টেগ্রিটির প্রয়োজন ছিল একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপির, সেই ইন্টেগ্রিটিটা তারা সেখানে দিতে পারেননি। তো সেটা একটা সমালোচনা মোটা দাগে আমরা করেছি। এখন আমি যদি সুনির্দিষ্টভাবে বলি, আমাদের সংবিধানের একটি যে চরিত্র আছে
সেই চরিত্রটা হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। আমাদের যেহেতু আমাদের দেশটা হোমোজিনাস কান্ট্রি এবং একই জাতি সাধারণত, সেখানে আমাদের 90% সেখানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীও আছেন, এটা ফেডারেল স্টেট না, এটি ভৌগোলিকভাবে একটি ছোট রাষ্ট্র। সেটার যে রাষ্ট্রীয় চরিত্র, যে সাংবিধানিক চরিত্র, সেই সাংবিধানিক চরিত্রের ক্ষেত্রে আমি মুখ্যতা যেটাকে বলা হয়, এটা যে সিঙ্গেল ইউনিটারি স্টেট, সেই ইউনিটারি স্টেটের মধ্যে স্থানীয় সরকার থাকবে এবং কেন্দ্রীয় সরকার থাকবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের মধ্যে যে আবার বিভাজন করার, সেটা কোনো স্কোপ সংবিধান আমাকে দেয়নি, এবং 72-এর সংবিধানে সেটা ছিল না, আজকের সংবিধানেও সেটা নেই। বিষয়টি হচ্ছে সেখানে একটি দলের রাজনৈতিক প্রধান, যিনি বাংলাদেশের 3বার প্রধানমন্ত্রী ছিলেন, 2বার ক্ষমতায় ছিলেন, তিনি বলছেন সেখানে তারা পরীক্ষা নিরীক্ষা করবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সৃষ্টি করেছেন তারা পরীক্ষা নিরীক্ষা। তো তারা নিজেরা কিন্তু আসলে নিশ্চিত নন তারা কি চান। একটি রাজনৈতিক দল তো কোনোদিন পরীক্ষা নিরীক্ষা করতে পারে না। পরীক্ষা নিরীক্ষা করবেন রাষ্ট্রবিজ্ঞানীরা। রাষ্ট্রবিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করবেন, আলাপ আলোচনা হবে, সুশীল সমাজ আলাপ আলোচনা করবে। রাজনৈতিক দল হিসেবে আপনি সুনির্দিষ্ট একটি লক্ষ্য থাকবে, সেই লক্ষ্যের উদ্দেশ্যে আমি ধাবিত হয়ে আমি সেই লক্ষ্য বাস্তবায়ন করব। জনগণকে আমাকে ক্লিয়ার মেসেজ দিতে হবে। আমি জনগণকে মেসেজ দিতে 2008 সালে আমি যুদ্ধাপরাধের বিচার করব। আমি জনগণকে আশ্বাস দিয়েছি আমি ডিজিটাল বাংলাদেশ করব। আমি জনগণকে আশ্বাস দিয়েছি নারীর ক্ষমতায়ন করব। জনগণকে আশ্বাস দিয়েছি আমি মানুষের অধিকার আদায়ের জন্য জনগণের জীবনযাত্রার মানের উন্নয়ন করব। আমি সেই অধিকার আদায়ের ক্ষেত্রে অনেক দূরে গিয়ে গেছি। আমি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আমি বাস্তবায়ন করেছি। আমি দারিদ্রতার হার আমি অর্ধেকে 40% থেকে 22% নামিয়ে এনেছি। প্রবৃদ্ধির হার বাড়িয়েছি। মানুষের গড়পরতা, জীবনযাত্রার মান বেড়েছে এবং গড় আয়ও বেড়েছে। আমি তো ডেলিভারেবল সেন্ট্রিক রাজনীতি করি, কারণ আমার লক্ষ্য ছিল স্থির। আমি সেই লক্ষ্যে মানুষকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছি। রাজনৈতিক দল হিসেবে তারা, আমি আসলে অন্য কি বলেছে, বিএনপি কি বলেছে, আমি সেদিকে সময় ক্ষেপণ করতে চাই না। আমি বলতে চাই জনগণের কাছে একটি ব্যাপার পরিষ্কার, যে 5 স্টার হোটেলে বসে রাজনীতি করার সংস্কৃতিতে অভ্যস্ত একটি রাজনৈতিক দল কখনোই জনগণের কাতারে আসতে পারবে না। তারা যদি জনগণের রাজনৈতিক দল হতেন, তারা তো মাঠে ময়দানে সেই ঘোষণাপত্র পাঠ করতেন। কিন্তু তাদের অডিয়েন্সটা আপনাকে দেখতে হবে। তাদের অডিয়েন্সটা হচ্ছে বিদেশি রাষ্ট্রদূতরা, বিদেশি সাংবাদিকরা। দেশের জনগণের সাথে তাদের সম্পৃক্ততা নেই। আপনি সেদিন দেখেছেন বিএনপির গুটি কয়েক নেতা ছাড়া তাদের কর্মীরা সেই 5 স্টার 5 তারা হোটেলের বাইরে অবস্থান নিয়ে তারা সেখানে জমায়েত হয়েছিল, কিন্তু সেখানে তাদের নেত্রী বিদেশি কিছু অতিথির সামনে তার ঘোষণাপত্র পাঠ করেন। এই যে সংস্কৃতি, জনগণের থেকে বিচ্যুত থেকে, জনগণের সাথে সম্পর্ক না থেকে যখন একটি ড্রয়িং রুমে বসে একটি ঘোষণাপত্র লেখা হয়, এই ধরনের এই পরিস্থিতি হয়। যেখানে যুদ্ধাপরাধ, যেটা জনগণের দাবি ছিল, প্রাণের দাবি ছিল, বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত একটা প্রশ্ন, জাতির কাছে একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের আপনি উত্তর কি দিয়েছেন? আপনি দেননি। কেন দিবেন? কারণ আপনাদের সম্পৃক্ততা নেই। সম্পৃক্ততা না থাকার কারণে আপনি দেননি। যাই হোক, তবুও বলবো প্রশংসার দাবিদার একটি রাজনৈতিক দল হিসেবে উদ্দেশ্যকে মাথায় রেখে রাজনীতি করতে হয়। তার একটা উদ্দেশ্য যাদের সামনে দিতে পেরেছেন বলে এই জন্য আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি মনে করি কিছুটা হলেও ইতিবাচক রাজনৈতিক ধারা তারা এসেছেন। হ্যাবিস্টার হোটেলে বসে করুন বা গুলশানের বাড়িতে বসে করুন, এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক দলকে রাজনীতি করার জন্য জনগণের কাতারে নেমে আসতে হবে। জনগণ কি বলতে চায়? একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ অনেকদিন দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে। সুতরাং দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার কারণে আপনি জানেন আমাদের দলের, আমাদের সাধারণ সম্পাদক নানান সময় কিন্তু আমাদের আত্মসমালোচনা আমরা করছি। যেখানে তিনি যাচ্ছেন সেখানে আমাদের দলের যে প্রতিনিধি সভাগুলো হচ্ছে, আমাদের দলের নেতাকর্মীদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে দেখুন আমাদের দলের একটি সুনির্দিষ্ট আদর্শ আছে। সেই আদর্শের বাইরের ব্যক্তিদেরকে আমরা দলে যদি আমরা আমন্ত্রণ জানাই, তাদেরকে আমাদের আদর্শে একমত হয়ে আমাদের এখানে আসতে হবে। আমরা ঢালাও ভাবে যে কোনো কাউকে আমরা দলে আনবো না। আমরা জনপ্রতিনিধিদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যে আমাদের দলে তো অনুপ্রবেশের একটা অভিযোগ আছে, অবশ্যই আছে, এবং আমরা সেখানে অস্বীকার করছি না। আমাদের দল অবশ্যই অনুপ্রবেশ হয়েছে। আমাদের দল তো কমিউনিস্ট পার্টির মতন নয় বা জামাত শিবিরের মতন নয় যে ক্যাডার ভিত্তিক রাজনীতি আমরা করি। আমাদের দলের সদস্যপদ যে কোনো কারোর জন্য উন্মুক্ত। যে কোনো কেউ সদস্যপদ পূরণ করে সে যদি দলে আসতে চায় সেটা সবাই স্বাগতম। কিন্তু আমরা সবাইকে একটি মেসেজ দিচ্ছি সাংগঠনিক সম্পাদক হিসেবে, আমরা জেলায় জেলায় সভা করছি, জেলায় জেলায় প্রতিনিধি সভা করছি, আমরা সেখানে একটি মেসেজ দিচ্ছি আমার দলের নেতা কর্মীদেরকে যে দেখুন আমার দলের যে আদর্শ, আমার দলের যে ঘোষণাপত্র, আমার দলের যে গঠনতন্ত্র, সেটার মধ্যে আমাকে থাকতে হবে। সেটার মাধ্যমে জনগণকে আমাকে উদ্বুদ্ধ করতে হবে। এবং অনুপ্রবেশকারী বলুন না যাই বলুন, আমি দলের সবার জন্য আমার দরজা খোলা, কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শের ব্যাপারে আমরা কোনোভাবে কম্প্রোমাইজ করতে পারি না। ধন্যবাদ আপনাকে। আবার আসবো আমাদের দলের যে মূলনীতি সেই ক্ষেত্রে আমরা আপনি বলুন যে আপনারা যেটি দিয়েছেন ভিশন 2030, সেখানে কমিউনিটি ক্লিনিক নিয়ে কথা বলেছেন, শক্তিশালী করবেন, কিন্তু এই কমিউনিটি ক্লিনিক আপনারা 2001 সালে বন্ধ করে দিয়েছিলেন। তাহলে আপনাদের এই চেতনায় কেন বিষয়টি আসলো যে
কমিউনিটি লিগকে শক্তিশালী করা দরকার, তখন কেন বন্ধ হয়েছিল? ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি এর আগে কয়েকটি পয়েন্ট আছে, জাস্ট আমি আমার পক্ষ থেকে আমার স্ট্যান্ডগুলো বলে তারপরে আমি ওই পয়েন্টটাতে আসছি। আপা এবং ওই ভাইয়া যে কথাটা বললো যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, এটা বিএনপি এর আগে 2বার ক্ষমতায় ছিল, 3বার ক্ষমতায় ছিল, ওনারা এটা পারেনি, এখনো পারবে না, এটা ওনাদের পারসেপশন। একটা মানুষ একটা সময়ে সফল হতে পারেনি বলেই ভবিষ্যতে সফল হতে পারবে না। আমাদের বলছি না পারবেন না, পারবেন না বলি শেষ করি আমি, আমাকে একটু শেষ করতে দেন প্লিজ। সেটা হচ্ছে যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, আমাদের 3জনই বিদেশে পড়াশোনা করেছেন। ইংল্যান্ডের প্রেক্ষাপটে কিন্তু 3টা টায়ারে একটা পাস হয়, একটা আইন পাস হয়। একটা হাউস অফ কমন্স মানে লোয়ার যেটা, তারপরে হাউস অফ লর্ডস, তারপরে হচ্ছে কুইনের কাছে যায় অ্যাসেন্টের জন্য। বেগম খালেদা যে জিনিসটি বলতে চেয়েছেন ক্ষমতার ভারসাম্য, ওনারা বললেন যে এখানে মা ছেলের ক্ষমতার ভাগাভাগি। হাউ ডু ইউ নো? আমরা জানি, আমরা তো এখন ওই জায়গায় পৌঁছাইনি। আপনারা অ্যাডভান্স একটা মানুষের কাছে একটা নেগেটিভ জিনিস থ্রো করছেন মানুষের, আমরা এখন ওই জায়গায় এখনো পৌঁছাইনি। জাস্ট 3 দিন আগে আমরা জিনিসটা প্রকাশ করলাম। ক্ষমতার ভারসাম্য মানে কি? আমাদের নিম্ন কক্ষে যদি কোনো ধরনের এমন একটা বিল পাস হচ্ছে, এমন একটা আইন পাস হচ্ছে যেটা সমাজের জন্য ভালো হবে না, তখন এটাকে ক্রস চেক করার জন্য একটা আপার পার্লামেন্ট থাকছে, যেখানে সমাজের গুণী গুণে, মানে এখন আমাদের দেশে কি হয়, আমাদের দেশে যারা সুশীল সমাজ, ওরা বাইরে বসে মিডিয়াতে বসে পত্রিকায় সংবাদ সম্মেলন করে বিভিন্ন ধরনের বক্তব্য দিতে হয়। তখন যদি আমরা একটা উচ্চ কক্ষ করি সংসদে, তখন ওনাদের জন্য একটা বক্তব্য দেওয়ার জন্য একটা অফিসিয়াল একটা ফরম্যাট থাকবে, পার্লামেন্ট একটা ফরম্যাট থাকবে। কিন্তু ক্ষমতার ভারসাম্যটা আপনি কি বোঝাতে চেয়েছেন, যেটি প্রধানমন্ত্রী ক্ষমতা বলতে সবকিছু করতে চেয়েছেন? মানে এক্সিকিউটিভের হাতে যে এন্টায়ার জিনিসটা থাকবে, প্লাস পার্লামেন্টের এক কক্ষের হাতে যে সম্পূর্ণ জিনিসটা থাকবে, এটাকে বিকেন্দ্রীকরণ, এটাকে যেন বিভিন্ন স্তরে জিনিসটাকে করা যায়। এখানে মানে কি 3টা স্তরে যদি জিনিসগুলা পাস হয়, অথবা 3টা স্তরে যদি প্রধানমন্ত্রী ক্ষমতা নিয়ে কথা বলবো, আপনার কাছে আবার আসবে একটি বিরতি যেতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি, একটি বিরতির পর আবার আলোচনায় সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আলোচনা করছি চলমান রাজনীতি রূপকল্প জোট নিয়ে। আলোচনা করছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ব্যারিস্টার দিলারা খন্দকার এবং ব্যারিস্টার আতিকুর রহমান। আতিকুর, আপনি শেষ করবেন 10 সেকেন্ডে শেষ করবেন যে যেটি বলেছেন আপনাদের পার্টি জেনারেল সেক্রেটারি বিএনপি ঘুরে দাঁড়াতে শুরু করেছে, অর্থাৎ এই যে 2030 দেওয়ার ভেতর দিয়ে, এবং বলেছে আন্দোলনকে জোরদার করার জন্য, যেটি বলেছেন মওদুদ আহমেদ। আপনারা কিভাবে পার্টি ঘুরে দাঁড়ালো, কিংবা আন্দোলন কিভাবে জোরদার হবে এই ভিশন 2030 ভিতর দিয়ে, যদি ব্যাখ্যা করেন বিষয়টি। ধন্যবাদ। হ্যাঁ, এটা আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আমাদের সিনিয়র ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব যেটা বলেছেন সঠিক বলেছেন। আমিও গতকালকে আমি গ্রাম থেকে এসেছি, আমার গ্রামের বাড়ি কিশোর, সেখান থেকে এসেছি। স্থানীয় নেতাকর্মী যারা আছেন সকলেই উজ্জীবিত এবং চাঙ্গা যে নির্বাচন আসতেছে, আমাদের সামনে একটা বিষয় এসেছে। এটা নিয়ে বিএনপির নেতাকর্মী যারা আছেন উপরের থেকে নিচে, মানে আমাদের একদম রুট লেভেল পর্যন্ত সকলেই খুব উজ্জীবিত। এটা আমি নিজে চোখে দেখেছি। শুধুমাত্র স্ট্যান্ডিং কমিটি যে আমাদের মওদুদ আহমেদ সাহেব বলেছেন তা নয়, কিন্তু নির্বাচন নিয়ে তাদের উৎসাহ কাজ করছে। কিন্তু আপনারা আবার বলছেন যে শায়ক সরকার ছাড়া নির্বাচন করবেন না, কিংবা অবশ্যই বর্তমান প্রধানমন্ত্রী যদি নির্বাচন করবেন না, অবশ্যই এটা হচ্ছে যে আমাদের দল আবার হতাশ হবে কিনা, যে আপনাদের না হতাশ হওয়ার কিছু নেই। আমাদের দল যেটা ক্রান্তিকাল পার করছে, আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী বিভিন্ন মামলায় জড়িয়ে, দেশ থেকে অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, অনেকে মাসের পর মাস জেল খেটেছে, অনেকে সাজাপ্রাপ্ত হয়েছে। এটা আমার জেলায়, প্রত্যেক জেলায় এরকম হচ্ছে। তো এখন সেই যে ক্রান্তিকাল থেকে বের হয়ে আসার জন্য বিএনপির যে প্রক্রিয়া, এটা ভীষণ, অ্যাজ ওয়েল এজ আমাকে অনেকে যদি বলা হয় ম্যানিফেস্টো, এটা এক প্রকার ম্যানিফেস্টো আমি বলবো। প্লাস হচ্ছে আমাদের নেতাকর্মীদের চাঙ্গা করা, এবং সামনে যে আমাদের আন্দোলন সংগ্রামের এটা ভূমিকা রাখবে। এই জন্য সার্বিক কথা চিন্তা করে কিন্তু আমরা প্রায় 1.5 বছর আগে আমরা এই জিনিসটাকে এনেছি। আমি আসবো আপনার কাছে। দিলারা খন্দকার, আপনি বলুন যে আপনাদের ভিশনটি কি আছে, স্বপ্নটি কি আছে আগামী নির্বাচনে? ধন্যবাদ সেলিম ভাই। আমি আগের পার্টে বলতে গিয়ে থেমে গেছি। সেটা হচ্ছে যে আমাদের 1 জানুয়ারি 2017 আমাদের সরওয়ার্দিতে আমাদের একটা ঐতিহাসিক মহাসমাবেশ হয়েছে। সেখানে আমাদের একটা মনে করেন একটা বলতে পারেন আগামী নির্বাচনের ইস্তেহারের কি হবে তার উপরে একটা রূপরেখা, কারণ পুরোটা রূপরেখা না, এটার প্রথম অংশে আমরা আমাদের ক্ষমতা থাকাকালীন 9 বছরে জাতীয় পার্টির শাসনামলে কি কি করা হয়েছে উন্নয়নমূলক কাজ দেশের কল্যাণে, সেটার একটা আমরা লিস্ট দিয়েছি। আর শেষের অংশে আমাদের একটা আগামী নির্বাচনের ইস্তেহারের একটা রূপরেখা দেওয়া হয়েছে। হ্যাঁ, পয়েন্টগুলো প্রথম আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাদেশিক সরকার প্রবর্তন করা, 2 নির্বাচন পদ্ধতি সংস্কার চালু করা,
পূর্ণাঙ্গ উপজেলা চালু, তারপরে বিদ্যুৎ, ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা এবং সারা দেশে গ্যাস সরবরাহের ব্যবস্থা করা, প্রত্যেক কর্মক্ষম যুবকের কর্মসংস্থান এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা, প্রত্যেক ইউনিয়নে অন্তত একটা গুচ্ছগ্রাম, যেটা পল্লীবন্ধু এরশাদ করেছিলেন, সেটা আবার চালু করা, তারপরে পথকলি ট্রাস্ট যেটা আবার পুনর্গঠন করা, যেটা উনি করেছিলেন, বিভাগীয় শহরে হাইকোর্টের সার্কিট বেঞ্চ করা, যেটা এখন আমি মনে করি একজন আইনজীবী হিসেবে অত্যন্ত জরুরি। আর ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংসদীয় কোঠা, চাকরিতে কোঠা, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোঠা ব্যবস্থা, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ আইন করা, সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান এবং সুরক্ষা আইন প্রণয়ন করা, চাঁদাবাজি, সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা, বিভিন্ন বিষয়। হ্যাঁ, আরো সুনির্দিষ্টভাবে কোনো কিছু প্রদান করবেন কিনা, যেমন বিএনপি প্রদান করেছে, যেটি সুনির্দিষ্ট আমাদের কয়েকটা মানে প্রথম আমাদের যে জিনিসটা হচ্ছে যে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন করা, এটা আমাদের একদম মানে প্রথম অঙ্গীকার। কারণ আমাদের ভীষণ কোনো ঘোষণা করবেন ওইরকম করে ভীষণ আমাদের এই মুহূর্তে পরিকল্পনা নেই, কারণ নির্বাচন সামনে, আর 1.5 বছর আছে নির্বাচনের সামনে, নির্বাচনী ইস্তেহারই দিতে হবে, নির্বাচনী সেই জোটকে আরো বড় করবেন কিনা অনেকে। কারণ হচ্ছে একটু আগে নফেল ভাই বলছিলেন যে জোট বড় হচ্ছে অফ ইয়ারে, তো সবার জোট তো আস্তে আস্তে বড় হচ্ছে, তো আমাদের জোট নিবন্ধিত দলের সংখ্যা আপনাদের মাত্র 2টি। আওয়ামী লীগের মতো দলের যে 14 দল, তার মধ্যে 4 দলের নিবন্ধন নেই। 20 দলের যে 20 দলীয় জোট, তার মধ্যে 12টা দলের নিবন্ধন নেই। হ্যাঁ, এবং শুধু তাই না, যুদ্ধাপরাধীর মতো দলও সেখানে আছে। তো আমাদের তো বেসিক্যালি এটা আমরা যে বলছি যে হ্যাঁ 58-56, বেসিক্যালি আমি আপনাকে এটা একটু এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে বেসিক্যালি কিন্তু এখানে 2টো নিবন্ধিত দল এবং 2টো জোট। এই জোট 2টো নিবন্ধিত দল হচ্ছে একটা জাতীয় পার্টি, একটা হচ্ছে ইসলামিক ফ্রন্ট, ঐক্য ফ্রন্ট। আর নিবন্ধিত মানে নিবন্ধিত না, সরি, জোট দুটো একটা কি, একটা বিএনএ আর একটা হচ্ছে আপনার ইসলামিক মহাজোট। সে বিএনএর আন্ডারে আছে হচ্ছে ছোট 22টা দল, তারা নিজেরা মিলে একটা মোর্চা করেছে, সেই মোর্চায় সে আমাদের সঙ্গে জোটবদ্ধ হয়েছে। আর আরেকটা হচ্ছে যে 34টা ইসলামিক দল মিলে একটা জোট হয়েছে, ওই জোটটা আমাদের সঙ্গে ডেফিনেটলি হবে। আমাদের সঙ্গে আরো 5-7টা নিবন্ধিত দলের কথা হচ্ছে, অবশ্যই কলেবর বৃদ্ধি হবে বলে আমি আশা করি। আর ফাইনালি আর একটা কথা বলতে চাই, এখানে আমরা পলিটিশিয়ানরা অনেক সময় অনেক কথা বলি, এই যে এখন ভাইরা ভিশন 2030-তে বলা হচ্ছে ক্ষমতার ভারসাম্য, আবার দেখেন 90-এর পরে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে প্রধান আমরা ডেমোক্রেসিতে আসলাম, কিন্তু আলটিমেটলি কিন্তু যে প্র্যাকটিসটা কিন্তু মোটামুটি মোরলেস সেম, যে শাসন ব্যবস্থার। তো আমি আজকে আহ্বান জানাবো, আমরা অনেক সময় অনেকের জনপ্রিয়তা নিয়ে অনেক তর্ক বিতর্ক করি, তো জানি না এটা বাস্তবসম্মত কিনা, তারপরেও আমি একটা ওপেন কি চ্যালেঞ্জ দিচ্ছি, সেটা হচ্ছে প্রয়োজনে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট আবার ব্যাক করেন, তারপরে ইন পার্সন বাই নামে ইলেকশন দেন, তারপরে দেখেন যে 2 নেত্রী এবং আমার নেতা পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ, 3 জনের মধ্যে জনপ্রিয়তা কার বেশি, তখন এটা টেস্ট করা যাবে। আরেকটা বিষয় আরেকটা কথা বলি, শুনেন, সেটা না বললেই নয়। আমি জানি না এই ইস্যু আপনি আনতে চান কিনা, আমি একটু যে কয়েকদিন ধরে যে আমাদের যে হ্যাঁ আমি নফরের কাছে যাব, আমি আমাদের যে 2 তরুণী বিশ্ববিদ্যালয়ে যে আসলে যে ধর্ষণ হয়েছে, এই বিষয়টা কি আমি একটুখানি বলবো, আমি একটু সময় পাইলে আপনার কাছে আবার আসবো। নফর, আপনি বলুন যে আপনার কি আর কি বক্তব্য আছে, এবং আপনাদের কি যে জোট আছে সেটি শুধুমাত্র বৃদ্ধির সম্ভাবনা আছে কিনা, বা আমরা প্রতিক্রিয়ার রাজনীতি করি না, আমরা পরিকল্পিত রাজনীতি করি। সুতরাং একটি রাজনৈতিক দল তারা কি ভিশন দিয়েছে, সেটার প্রতিক্রিয়ায় যে আমাকে একটি ভিশন দিয়ে দিতে হবে, আমি তো বলছি যে আমারটা দেখে তারা দিয়েছেন, তা যাই হোক, সেটা যাই হোক, আমরা যে প্রতিক্রিয়াশীল রাজনীতি করি না, আমরা পরিকল্পিত। এবং আমরা নফল, আপনি বলুন যে আপনাদের আজকে গিয়েছে যে আপনাদের দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য জোটে গিয়েছে ইসলামিক ফ্রন্ট, দলে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে কেন আপনারা কাছে টানবার চেষ্টা করছেন? বিভিন্ন যেটা বিএনপি করেছে, জাতীয় পার্টি করেছে, কারণটা কি? তাহলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সেটি প্রতিবন্ধক সৃষ্টি করবে কিনা আপনি কি মনে করেন? ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশে ছিল, আছে,
এখন আমি মূলধারা রাজনীতিতে যদি তাদেরকে সবসময় এক্সক্লুড করি, তারা যে আমাদের যে প্রগতিশীল অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার যে অঙ্গীকার, সে অঙ্গীকারের মধ্যে যদি তারা আমাদের সহযাত্রী না হয়, তাহলে কিন্তু আমার সেই অসাম্প্রদায়িক সরকার কখনোই, অসাম্প্রদায়িক সমাজ কখনোই গঠিত হবে না। আমি যদি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে আমার অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনার পথে যদি আনতে পারি, সেখানে কিন্তু আমার রাজনৈতিক সফলতা। তাকে যদি আমি কনভিন্স করতে পারি যে অসাম্প্রদায়িক প্রগতিশীল সমাজ ব্যবস্থাই হচ্ছে মানব সমাজের উন্নয়নের অন্যতম চাবিকাঠি, কিন্তু ধর্মীয় যারা অঙ্গীকারবদ্ধ হয়েছে পর্যন্ত অবশ্যই অঙ্গীকার করতো, আমার যে আমার রাজনৈতিক আদর্শের সাথে যদি তার সম্পূর্ণভাবে দ্বিমত থাকে, আমার রাজনৈতিক যেই আদর্শ আছে, আমার গঠনতন্ত্রে যেভাবে করে আমি আমার আদর্শকে সুনির্ধারিত ভাবে লিখেছি, সেটার সাথে যদি তার দ্বিমত থাকে, সে তো আমার সাথে আসবে না। আপনি কি মনে করেন 5 সেকেন্ডে বলে আমাদের শেষ করতে হচ্ছে যে ধর্মনৈতিক রাজনীতির সঙ্গে গণতন্ত্রের কোন সাংঘর্ষিক সম্পর্ক কিনা আপনি 10 সেকেন্ডে? গণতন্ত্রের যদি ব্রডার ডেফিনিশন দেখি, সেখানে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বলুন আর ধর্মবিহীন রাজনৈতিক দল বলুন, সবারই অংশগ্রহণের সাংবিধানিক অধিকার আছে। আমি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দলের আমি অংশ, এবং সেখানে আমরা অসাম্প্রদায়িক রাজনীতি করি, কেউ যদি ধর্মভিত্তিক রাজনীতি করে থাকে, কিন্তু সেটা যদি সাম্প্রদায়িক না হয়, এখানে ধর্মভিত্তিক একটা ব্যবস্থা আছে, আদর্শের দিক থেকে তারা ধর্মকে সেখানে আদর্শের সোর্স হিসেবে দেখতে পারে। আবার সাম্প্রদায়িক যেটা, যে অন্য সম্প্রদায়ের প্রতি আক্রমণ, অন্য সম্প্রদায়ের প্রতি বিদ্বেষমূলক রাজনীতি, সেটা যদি তারা না করে শান্তিপূর্ণ স্থিতিশীল রাষ্ট্র যদি তারা চায়, সেখানে তারা অবশ্যই আমার রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে। কিন্তু একটি রাজনৈতিক দল ঐতিহাসিকভাবে সাম্প্রদায়িক রাজনীতি করেছে, যুদ্ধাপরাধীদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে, তারাই বলুক তারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে কিভাবে আমি একদম শর্ট শেষ করে ফেলবো। আমার মূল পয়েন্ট হচ্ছে যে এখানে যে ডিবেটটা, এটা আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, এখানে জাতীয় পার্টি কোনো তেমন ইস্যু না। এখানে কেন 10 সেকেন্ড সবাই আমি বলছি না, আমি সরি, এটা আমাকে শেষ করতে হবে, শেষ সময় আমি বলছি, ইস্যুটা বলছি কেন আমি একটা ইয়াতে আসছি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের হেফাজতের সাথে যখন, মানে এই পার্টিকুলার ইস্যুটাতে আমি বলছি, আমরা হেফাজতের সাথে ধন্যবাদ ব্যারিস্টার মবিল হাসান চৌধুরী নফেল, ধন্যবাদ ব্যারিস্টার খন্দকার, ধন্যবাদ ব্যারিস্টার এই মাতিকরম আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক দেখছেন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে ইমেল করুন our democracy@rtvbd.tv তে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন।